হ্যালো আমার প্রিয় দর্শকরা, আজকের এই গল্পটা শুনতে আসছেন অন্ধকার রাতের এক গভীর কোণ থেকে, যেখানে সত্য আর কাল্পনিক গল্পের মাঝে দাঁড়িয়ে থাকে এক অদৃশ্য দেয়াল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে রাতে ঘুম আসবে না। গল্পটা শুরু হয় এক পুরনো বাড়িতে। এক অজানা বোতলের মধ্যে বন্দী এক ভূতের কথা নিয়ে। বোতলে বন্দী ভূত, আসুন আমরা এখন সেই গল্পের মধ্যে ঢুকে পড়ি। গ্রামের মাঝে একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা ছিল না কোনো বড় জমিদারের, না কোনো মন্ত্রী মহারাজার। এটা ছিল এক সাধারণ মানুষের বাড়ি, যার নাম ছিল হরিশচন্দ্র মজুমদার। হরিশ ছিলেন একজন বিশ্রুত চিকিৎসক, কিন্তু তাঁর চিকিৎসা ছিল না হাসপাতালে, না ক্লিনিকে। তাঁর চিকিৎসা ছিল ঘরে ঘরে, মানুষের মনে, আত্মায়। তিনি ছিলেন একজন তান্ত্রিক। কেউ তাকে ভয় পেত, কেউ তাকে পূজা করত। কেউ বলতো তিনি ভগবানের প্রতিনিধি, আবার কেউ বলতো তিনি শয়তানের সৈনিক। হরিশ মজুমদার বেশিরভাগ সময় একাকী থাকতেন। তার কোনো স্ত্রী ছিল না, কোনো সন্তান ছিল না। শুধু ছিল একটা বাড়ি, একটা গোপন ঘর আর এক কালো বই। সেই বইটা ছিল তার জীবনের সবচেয়ে গোপন রহস্য। বইটার নাম ছিল অমৃত সাগর। কথিত আছে, সেই বইয়ে লেখা ছিল মৃত্যুকে আহ্বান করার মন্ত্র, আত্মাকে বসে আনার পদ্ধতি, আর ভূতপ্রেতদের সাথে কথা বলার রহস্যময় ভাষা। হরিশ কেবল মানুষের রোগ সারাতেন না, তিনি ভূত তাড়াতেন, প্রেতাত্মাকে শাসন করতেন, আর কখনো কখনো মৃতদের কাছে থেকে ভবিষ্যতের কথা জানতেন। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। সেই দিনটা ছিল কার্তিকের অমাবস্যা। আকাশে মেঘ ছিল না, কিন্তু চারদিকে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। পাখি ডাকছিল না, কুকুর ডাকছিল না, কেউ রাস্তায় হাঁটছিল না। হরিশ তাঁর গোপন ঘরে বসেছিলেন। সামনে জ্বলছিল একটা তামার পাত্রে নীল আগুন। চারপাশে ছিল নানা রকমের তান্ত্রিক অস্ত্র, কালো পাথর, মানুষের হাড়, শুকনো ঘাস, আর একটা ছোট কাচের বোতল। বোতলটা ছিল সাধারণ চেহারার, কিন্তু তার মধ্যে ছিল এক অদৃশ্য শক্তি। বোতলটা ছিল হাতে তৈরি, কাচ নয়, বরং কোনো অজানা খনিজ পদার্থে তৈরি। তার গায়ে লেখা ছিল কিছু অস্পষ্ট চিহ্ন, সংস্কৃতের মতো, কিন্তু কেউ পড়তে পারত না। হরিশ সেই রাতে একটা অত্যন্ত বিপজ্জনক মন্ত্র পড়ছিলেন। তিনি এক শক্তিশালী প্রেতাত্মাকে আহ্বান করছিলেন, যে আত্মা কোনো মানুষের দেহে প্রবেশ করে তাকে পাগল করে দিতে পারে বা তার মৃত্যু ডেকে আনতে পারে। মন্ত্র পড়া শেষ হতেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। তামার পাত্রের আগুন নীল হয়ে উঠল, তারপর লাল, তারপর কালো। বাতাসে শুরু হলো এক অদ্ভুত গুঞ্জন, যেন কয়েক হাজার মানুষ একসাথে কাঁদছে। হরিশ চোখ বন্ধ করে বসেছিলেন। তাঁর মাথার চামড়া টনটন করছিল। তিনি জানতেন আত্মা এসে গেছে। তুমি কে? তিনি প্রশ্ন করলেন। একটা গম্ভীর কণ্ঠ ঘরে বাজল, আমি সেই যে হারিয়ে গেছি, যে মানুষ নয়, যে ভগবান নয়, যে মৃত্যুর আগে মরে গেছি। হরিশ চোখ খুললেন। সামনে দাঁড়িয়ে ছিল এক আবছায়া আকৃতি, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তার চোখ ছিল না, মুখ ছিল না, শুধু ছিল এক অন্ধকার ফাঁক। তুমি কেন এসেছ? হরিশ জিজ্ঞেস করলেন। তুমি আমাকে ডেকেছ। আমি আসবই। আমি তোমাকে বসে আনব। কেন? কি লাভ তোমার? জ্ঞান, শক্তি, অমরত্ব, আত্মা, হাসল। কিন্তু তা ছিল না কোনো হাসি, ছিল এক ভয়ানক চিৎকারের মতো। তুমি মানুষ, তুমি জানো না কি চাইছ? আমি তোমার মনে ঢুকে গেলে তুমি আর তুমি থাকবে না। আমি প্রস্তুত। হরিশ তার হাতে ধরে রাখা বোতলটা উঁচু করলেন। তারপর তিনি মন্ত্র পড়লেন, হর হর মহাদেব। আত্মা বন্দী হোক এই কারাগারে। যাও এই বোতলে, যেখানে তুমি চিরদিন বন্দী থাকবে। বোতলটা কাঁপতে শুরু করল। আত্মার আকৃতি ছোট হতে লাগল। সে চিৎকার করল, না, আমি মুক্তি চাই। আমি বন্দী হব না। কিন্তু মন্ত্র শেষ হতেই আত্মার শরীর থেকে এক কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটা ঘুরপাক খেতে খেতে বোতলের মুখের দিকে গেল। বোতলটা আলো ফেলল, তারপর ধোঁয়াটা ভেতরে ঢুকে গেল। বোতলের মুখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। একটা কালো মোম দিয়ে মুখ বন্ধ হয়ে গেল। হরিশ মজুমদার পড়ে গেলেন। তাঁর মাথা ঘুরছিল। তিনি জানতেন
তিনি একটা ভয়ানক কাজ করেছেন। কিন্তু তিনি জানতেন না সেই ভূত শুধু বন্দী হয়নি, সে শুধু অপেক্ষা করছে। হরিশ মজুমদার আর কখনো বেরোন না সেই ঘর থেকে। পরের দিন গ্রামবাসীরা তাঁর বাড়িতে গেলে দেখে দরজা খোলা, ঘরের মধ্যে কেউ নেই। হরিশের দেহ পাওয়া যায়নি, শুধু পাওয়া গেল সেই কালো বইটা আর একটা মোম দিয়ে বন্ধ কাচের বোতল। বইটা কেউ স্পর্শ করতে চায়নি, কিন্তু বোতলটা নিয়ে এক তরুণ ছেলে নিল। তার নাম ছিল রাজীব। সে ছিল কলকাতা থেকে এসেছে, গ্রামে তার দাদার বাড়ি। সে হরিশের বাড়িতে ঢুকে বোতলটা নিয়ে নিল। কি আশ্চর্য, একই ধরনের বোতল, সে বলল। তার বন্ধু সুমন বলল, ওই বোতল নিয়ে যেও না রাজীব, এটা হরিশ মজুমদারের জিনিস। ও ছিল তান্ত্রিক। তান্ত্রিক হোক, আমি বিজ্ঞানী, আমি বিশ্বাস করি না এসব ভূত প্রেতে। সে বোতলটা নিয়ে গেল নিজের ঘরে। কিন্তু সেই রাতে সে ঘুমাতে পারল না, কারণ ঘরের মধ্যে কে যেন হাঁটছিল। রাজীব ঘুম থেকে উঠে দেখে ঘরের আলো নিভে গেছে। ঘড়িতে রাত 2টা। তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই বোতল, কিন্তু আগে সে বোতলটা টেবিলে রেখেছিল। সে উঠে বোতলটা হাতে নিল। ঠান্ডা লাগছিল হাতে, মোমের মুখটা একটু ফুটে গেছে। হঠাৎ বোতলের ভেতর থেকে একটা শব্দ এল, ঘুমাও না, আমি তোমার সাথে কথা বলবো। রাজীব চমকে উঠল। কে কে আজ? কেউ নেই। কিন্তু পরের রাতে আবার সেই শব্দ। এবার বোতলটা নিজে থেকে ঘুরছিল টেবিলের উপর। রাজীব ভয় পেয়ে বোতলটা ফেলে দিতে চাইল, কিন্তু তার হাত থেকে ছাড়া হচ্ছিল না, যেন বোতলটা তাকে ধরে রেখেছে। সে রাতে স্বপ্ন দেখল সে হরিশ মজুমদারের ঘরে দাঁড়িয়ে আছে। হরিশ তাকে বলছেন, বোতল ফিরিয়ে দাও, নইলে তুমি মরবে। রাজীব জেগে উঠল, তার কপালে ঘাম। পরের দিন সে বোতলটা হরিশের বাড়িতে ফিরিয়ে দিল, কিন্তু বাড়িতে ফিরে সে দেখল বোতলটা আবার তার টেবিলে রয়েছে। সে আর ঘুমাতে পারল না। কয়েকদিন পর রাজীব মানসিকভাবে ভেঙে পড়ল। সে কথা বলতে শুরু করল নিজের সাথে। তার চোখ দুটো হারিয়ে যাওয়ার মতো হয়ে গেল। গ্রামবাসীরা তাকে হাসপাতালে নিল। ডাক্তার বলল মানসিক চাপ, স্ট্রেস। কিন্তু রাজীব এক রাতে হাসপাতাল থেকে পালিয়ে গেল। তার হাতে ছিল সেই বোতল। পরের দিন তাকে খুঁজে পাওয়া গেল নদীর পাড়ে, মৃত। তার হাতে ছিল বোতলটা, মুখ খোলা নয়, কিন্তু তার চোখ দুটো ছিল পুরোপুরি কালো। গ্রামবাসীরা বোতলটা নদীতে ফেলে দিল, কিন্তু পরের দিন সেটা উঠে এল ঘাটের ধারে। কেউ তুলল না। কয়েক মাস পর এক বৃদ্ধ মাঝি বোতলটা তুলল। সে ভাবল বোতলটা কারো হারানো জিনিস। সে তা নিয়ে গেল বাড়িতে। সে রাতে তার ছেলে স্বপ্নে বলল, বাবা, বোতলটা ফেলে দাও, ওর মধ্যে কেউ আছে। বৃদ্ধ হাসল, আরে বোকা, ও তো খালি বোতল। কিন্তু পরের রাতে তার ছেলে ঘুমের মধ্যে বলতে লাগল, আমি বেরোব, আমি বেরোব, আমি মুক্তি চাই। বৃদ্ধ ভয় পেয়ে বোতলটা মাটির নিচে পুঁতে ফেলল, কিন্তু পরের বৃষ্টিতে মাটি ভাঙল। বোতলটা আবার বেরিয়ে এলো। বছর পর বছর যায়, বোতলটা ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের হাতে যায়। কেউ নিয়ে নেয় কৌতূহলে, কেউ নেয় সংগ্রহের জন্য। একদিন কলকাতার এক যুবক নন্দু এক পুরনো দোকান থেকে বোতলটা কিনল। দোকানদার বলল, এটা কোনো পুরনো তান্ত্রিক জিনিস, তুমি নিলে ভালো হবে না। নন্দু হাসল, আমি তো স্কাউট, আমি এসবে বিশ্বাস করি না। সে বোতলটা নিয়ে গেল তার ফ্ল্যাটে। সেই রাতে তার কুকুর টমি বোতলটার দিকে গর্জাতে লাগল। তারপর হঠাৎ মারা গেল। নন্দু ভয় পেল, কিন্তু বোতলটা ফেরত দিতে চাইল না। সে ভাবল এটা কোনো প্রাচীন কারুকার্য, সংগ্রহ করবে। কিন্তু রাতে সে দেখল বোতলটা নিজে থেকে ঘুরছে, আর তার মধ্যে এক কালো ধোঁয়া ঘুরছে। সে ক্যামেরা লাগিয়ে রাখল। পরের রাতে রেকর্ডিং দেখে সে চিৎকার করে উঠল। ক্যামেরায় দেখা গেল বোতলটা থেকে একটা কালো ছায়া বেরিয়ে এসে ঘরে ঘুরছে। সে নন্দুর বিছানার পাশে দাঁড়ায়, তারপর তার মুখের উপর হাত রাখে। নন্দু জেগে উঠে দেখে তার হাতে কালো দাগ। সে বোতলটা ভাঙতে চাইল, কিন্তু কোনো হাতুড়ি তাকে স্পর্শ করতেই ভাঙছে।
কোনো কিছুই কাজ করছে না। সে বোতলটা নিয়ে গেল এক পুরোহিতের কাছে। পুরোহিত দেখেই মুখ ফিরিয়ে নিল। এটা নিয়ে যাও। এটা হরিশ মজুমদারের বোতল। এটা ভূত নয়, এটা এক অভিশপ্ত আত্মা, যে কখনো মুক্তি পায়নি। কি করব? নন্দু কাঁপছিল। ওকে আগুনে পুড়াও, না হলে ও তোমাকে খেয়ে ফেলবে। নন্দু বোতলটা আগুনে দিল, কিন্তু আগুন লাগল না। বোতলটা ঠান্ডা রইল। সে রাতে নন্দু মারা গেল। তার মুখ ছিল ভয়ে বিবর্ণ, চোখ খোলা, আর হাতে ছিল বোতলটা। কয়েক বছর পর এক তরুণী অনন্যা, এক ইউটিউবার, এই বোতলের কথা শুনল। সে ডকুমেন্টারি বানাতে চায়। সে গ্রামে গেল। হরিশের বাড়ি এখন ভগ্নাবশেষ, কিন্তু সে সেখানে ঢুকল। গোপন ঘরটা এখনো ছিল। সেখানে সে হরিশের ডায়েরি খুঁজে পেল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি ভুল করেছি। আমি জানতাম না এই আত্মাকে। সে কোনো মানুষ নয়, সে এক প্রাচীন অন্ধকার শক্তি, যে কয়েক হাজার বছর ধরে মুক্তি খুঁজছে। আমি তাকে বন্দী করেছি, কিন্তু সে প্রতিটি যে বোতল স্পর্শ করবে তাকে ধ্বংস করবে। এই বোতল শুধু বন্দী নয়, এটা এক ধরনের বীজ। যতবার কেউ এটা নেবে, ততবার আত্মা তার মধ্যে ঢুকবে। আমি মরব, কিন্তু এই অভিশাপ চলবে। অনন্যা ভয় পেল, কিন্তু তার কৌতূহল বেশি। সে বোতলটা খুঁজতে শুরু করল। 1 মাস পর সে জানতে পারল বোতলটা এখন এক সংগ্রহকারীর কাছে। সে তার কাছে গেল। সংগ্রহকারী বলল, হ্যাঁ, আমার কাছে আছে, কিন্তু আমি কাউকে দেব না। এটা আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিস। অনন্যা বলল, আপনি জানেন না এটা কত ভয়ঙ্কর। আমি বিজ্ঞানী, আমি বিশ্বাস করি না এসব ভূতে। সে রাতে সংগ্রহকারী মারা গেল। তার মুখে ছিল এক ভয়ানক হাসি। অনন্যা বোতলটা নিল। সে বুঝল এটা শুধু ভূত নয়, এটা এক শক্তি, যে মানুষকে নষ্ট করে তার মনে ঢুকে তাকে পাগল করে দেয়। সে বোতলটা নিয়ে গেল এক পুরোহিতের কাছে। পুরোহিত বলল, এটা ধ্বংস করা যাবে না, কিন্তু একটা উপায় আছে। কি? তোমাকে নিজেকে বলিদান করতে হবে। তুমি যদি এই বোতলের সাথে চিরকালের জন্য বন্দী হও, তাহলে এই আত্মা আর কাউকে ধ্বংস করবে না। অনন্যা ভাবল। তারপর সে রাজি হল। সে বোতলটা নিজের হাতে নিল। পুরোহিত মন্ত্র পড়ল। অনন্যা বলল, আমি তোমাকে বন্দী করছি। আমার আত্মার সাথে। বোতলটা কাঁপল। আকাশে বজ্রপাত হল। অনন্যা মাটিতে পড়ে গেল, কিন্তু বোতলটা আর কারো কাছে ফিরে আসেনি। কয়েক মাস পর কেউ আর বোতলটা দেখেনি, কিন্তু এক ছেলে স্বপ্নে দেখল এক মেয়ে বোতলের ভেতর থেকে তাকে ডাকছে, বোতলটা আমার হাতে রাখো, আমি তোমাকে সত্যি কথা বলব। ছেলেটা জেগে উঠে দেখল তার ঘরের টেবিলে একটা কাচের বোতল রয়েছে, মোম দিয়ে বন্ধ, কিন্তু মোমের ফাঁক দিয়ে একটা কালো চোখ তাকিয়ে আছে। গল্পটা শেষ হল, কিন্তু প্রশ্ন থেকে গেল, বোতলে বন্দি ভূত সত্যি কি? হয়তো হরিশ মজুমদার ছিলেন না, হয়তো রাজীব, নন্দু, অনন্যা কেউ ছিল না, কিন্তু আজও কোথাও কোনো পুরনো বাড়িতে একটা বোতল পড়ে আছে। কেউ তা তুলবে, কেউ তা নিয়ে ঘরে আনবে, আর সেই রাতে কালো আগুন জ্বলবে। কারণ ভূত শুধু মানুষের মনে নয়, ভূত আসে যখন মানুষ তাকে ডাকে। আর একটা বোতলে বন্দী হওয়া ভূত কখনো মুক্তি চায় না, সে চায় আরও একজনকে বন্দী করা। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয় কি শেষ হয়েছে? না দোস্তরা, ভয় শুরু হয় যখন আপনি একা হন, যখন রাত নামে, আলো নিভে যায়, আর কানে আসে কে যেন ফিসফিস করছে, আমি বেরোব। যদি আপনার মনে হয় এমন কিছু আছে যা আপনি বুঝতে পারছেন না, যদি রাতে কে যেন আপনার নাম ডাকে, তাহলে মনে রাখবেন, কিছু ভূত শুধু গল্পে নয়, সে আপনার আশেপাশেই ঘুরছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, কারণ আগামীকাল আসছে আরও এক ভয়ঙ্কর গল্প, আয়নার মধ্যে আমি নই। আর হ্যাঁ, আপনার ঘরে কি কোনো পুরনো বোতল আছে? যদি থাকে দয়া করে তা স্পর্শ করবেন না। ভালো থাকুন, আর ভূতের সাথে কথা বলবেন না। আসুন, আবার দেখা হবে অন্ধকারে।